তাহলে আজকে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমরা পরপর উত্তর দেখে নেব এবং এর সাথে ডিটেলসে অ্যানালিসিসও থাকবে। তাহলে বলো, প্রত্যেকে আনসার করবে। বলো, প্রথম কোশ্চেনের আনসারটা বলো। ব্যাড ওজোন, ঠিক আছে, ব্যাড ওজোন ইজ ফাউন্ড ইন। অপশন ডি। অপশন ডি। অপশন ডি, হ্যাঁ, অপশন ডি। ট্রপোস্ফিয়ার, ঠিক আছে। আচ্ছা, ওজোন কি আমাদের ট্রপোস্ফিয়ারে দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে দেখা যায়। তাহলে এটা কেন ট্রপোস্ফিয়ার বললে বলো? কারণ এটা ঝড় বৃষ্টি সবকিছু হয় বলে। হ্যাঁ, ব্যাড ওজোন বলেছে, এটা হচ্ছে কোথায় থাকে না, যেটা হচ্ছে গ্রাউন্ড লেভেল ওজোন, ঠিক আছে। যেটা কোথায় থাকে, যেটা গ্রাউন্ড লেভেল ওজোন মানে কি, সেটা ট্রপোস্ফিয়ারের উপরের পার্টটায় থাকবে, ঠিক আছে। আমাদের ওজোন লেয়ারটা কোথায় থাকে? ট্রপোস্ফিয়ারের উপর লেয়ার থেকে স্ট্র্যাটোস্ফিয়ারের প্রাথমিক লেয়ার অব্দি। তাহলে ব্যাড ওজোন হচ্ছে যেটা হয়, সেটা হয় সাধারণত আমরা যেটা দেখি সেটা হচ্ছে গ্রাউন্ড লেভেল ওজোন ফাউন্ড ইন ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ারে যেটা থাকে, যেটা কি হুইচ ইজ আ পলিউটেন্ট, এটা হচ্ছে এক ধরনের পলিউটেন্ট। এই ব্যাড ওজোন এটা হচ্ছে এক ধরনের পলিউটেন্ট, ঠিক আছে। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সমস্ত আলোচনা করছি। তাহলে আমরা এখান থেকে জেনে যাব যে কিরকম কোশ্চেন এসছে এবং তোমাদের একটা কুইক রিভিশন কালকের পরীক্ষার আগে। নেক্সট 42 কোশ্চেন বলো, কারণ 41 থেকে, কারণ তোমাদের আগের বছরে তোমরা জানো এর আগে সব ফিজিক্স থাকে, কেমিস্ট্রি থাকে, তারপরে থাকে বায়োলজি। 42 থেকে বলো, নিম্নলিখিত কোনটি পেরিকার্ডিয়াম। রাখে? এটা হচ্ছে সবাই জানো যে এটা হবে পেরিকার্ডিয়াম। তাহলে এইটা রিলেটেড আমাকে বলো তো, পেরিকার্ডিয়ামের কটা কি লেয়ার থাকে? আমাকে বলো দেখি পেরিকার্ডিয়ামের কটা লেয়ার থাকে? কি গো, পেরিকার্ডিয়ামের কটা লেয়ার থাকে বলো? হৃৎপিণ্ডের বাইরের আবরণকে আমরা পেরিকার্ডিয়াম বলছি, ঠিকই বলেছো। এবারে আমাকে শুধু বলো যে পেরিকার্ডিয়ামের কটা লেয়ার থাকে। কি গো রূপক, বলো, যারা ক্লাসে আছো বলো। দুটো লেয়ার। দুটো লেয়ার, কি কি থাকে? একটা তো হচ্ছে যেটা ইনারটাকে বলা হচ্ছে ওই সেরাস পেরিকার্ডিয়াম, ঠিক আছে, তিনটে লেয়ার থাকে, বলে দিচ্ছি। তিনটে লেয়ার কি কি থাকে? বাইরের দিকে একদম যেটা থাকে সেটা হচ্ছে এপিকার্ডিয়াম, ঠিক আছে। বাইরের দিকে থাকে হচ্ছে এপিকার্ডিয়াম, ঠিক আছে, বাইরের দিকে থাকে এপিকার্ডিয়াম। মাঝে যেটা থাকে সেটা হচ্ছে মায়োকার্ডিয়াম, তাকে আমরা বলবো মায়োকার্ডিয়াম, হলো। আর ভেতরে একদম যেটা থাকে সেটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, ঠিক আছে। এই তিনটে মিলে একসঙ্গে তৈরি হয় পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের সব থেকে তাহলে ভেতরের স্তরের নাম কি? সেটা হবে এন্ডোকার্ডিয়াম, হলো। আচ্ছা, এই এন্ডোকার্ডিয়ামই তৈরি হয় হার্টের যে ভালভ গুলো তৈরি হয়, ঠিক আছে। হার্টের যে ভালভস সেগুলো তৈরি হয় কোথায়? সেটা তৈরি হয় এন্ডোকার্ডিয়াম। হার্ট ভালভ যত সেগুলো তৈরি হয় এন্ডোকার্ডিয়ামে, এবং এরা সরাসরি রক্তের সংস্পর্শে আসে। আচ্ছা, আমাদের হৃৎপিণ্ডকে কেউ একজন বলো তো, আমাদের হৃৎপিণ্ডকে কি হৃৎপিণ্ড বলে? কি হৃৎপিণ্ড বলে বলো? আমাদের হৃৎপিণ্ডকে কি হৃৎপিণ্ড বলে? মায়োজেনিক হৃৎপিণ্ড, একদম। কেন বলে বলো তো মায়োজেনিক হৃৎপিণ্ড? মানে নিজে নিজে স্পন্দিত হতে পারে বলে। হ্যাঁ, নিজে নিজেই স্পন্দিত হতে পারে বলে, তাই জন্য আমরা একে বলছি তাহলে এই তথ্যটা জেনে রাখবে, নিজে নিজে স্পন্দিত হতে পারে বলে আমরা এটাকে আরেকটা নাম বলি মায়োজেনিক হৃৎপিণ্ড। দিতে পারে আমাদের হৃৎপিণ্ড কি প্রকৃতির, সেটা হচ্ছে মায়োজেনিক হৃৎপিণ্ড, ঠিক আছে। এসএ নোড থাকে, যে এসএ নোডে স্পন্দনটা উৎপন্ন হয়। কোথায় উৎপন্ন হয়? এসএ নোডে স্পন্দন উৎপন্ন হয়। এই এসএ নোড থেকেই স্পন্দনটা আস্তে আস্তে ছড়িয়ে যায়
পেশি থেকে তৈরি কোনো স্নায়ু এখানে অংশগ্রহণ করে না, পুরোটাই একটা পেশির কাজের মাধ্যমে হয়, তাই জন্য আমরা একে বলি মায়োজেনিক হৃৎপিণ্ড। ঠিক আছে, এইখানে এইখানে দুটো জিনিস হয়, এখানে দুটো জিনিস হয় বা কিছু জিনিসগুলো হয়, সেগুলো বলে রাখি, তোমাদের নিটের জন্য কাজে লাগবে। প্রথমে তৈরি হয় কোথায়? এসএএন। এসএএন এর পুরো নাম কি গো? এসএএন, সাইনোঅ্যাট্রিয়াল নোড। সাইনোঅ্যাট্রিয়াল নোড, একদম। তাহলে সাইনোঅ্যাট্রিয়াল নোড দ্বারা যে উত্তেজনা বা যে হৃদস্পন্দন সৃষ্টি হয় তাকে কি রিদিম বলবো আমি? তাকে আমি বলবো সাইনাস রিদিম। তাকে আমি বলবো সাইনাস রিদিম। এই যে এসএএন ওই যে উপরে দেখতে পেলে, এই যে এসএ নোড, সেটাই আমি লিখছি। এর দ্বারা যে মানে রিদিমটা তৈরি হয়, সবই তো হার্ট মানে তো একটা রিদিম, রিদিমে চলে, এটাকে আমি বলবো সাইনাস রিদিম। হলো? আচ্ছা, এভি নোড দিয়ে যদি হয় তাকে আমি কি রিদিম বলবো? এভি নোডের দ্বারা, এভি নোড, এভি নোডের পুরো নাম কি গো? বলো, এভি নোডের পুরো নাম কি? এসএ নোড, এভি নোড, পড়েছো তো এগুলো? অ্যাট্রিভেন্ট্রিকুলার নোড। হ্যাঁ হ্যাঁ, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড দ্বারা যেটা তৈরি হবে সেটাকে আমরা বলবো নোডাল রিদিম। নোডাল রিদিম। তাহলে যখন বললে, খুব ভালো বলেছো, নোডাল এভি নোড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার, তাহলে এটা আমাকে বলো তো, এভি কোথায় থাকে? এটাও বলো যে এভি নোডটা এটা হৃৎপিণ্ডের কোথায় থাকে, বলো, বাকিরা বলো, একজন কেন বলবে? বলো, সবার তো আছে সামনে, নিটও দিচ্ছ তো সবাই, বলো। স্যার ওই রাইট এট্রিয়ামের হুম, টপে। একদম একদম ঠিক বলছো, যে রাইট অ্যাট্রিয়াম, ডান অলিন্দ। ঠিক আছে, ডান অলিন্দের যে অন্তর্নিলয় প্রাচীর থাকে, ঠিক আছে, ডান অলিন্দের যে অন্ত অলিন্দ, ডান অলিন্দের যে অলিন্দ প্রাচীর, নিলয় কেন হতে হবে, নিলয় তো নিচে থাকে, তো ডান অলিন্দ বাম অলিন্দের মাঝে কি থাকবে? অলিন্দ প্রাচীর। তারই পিছনের দিকের করোনারি সাইনাস যে ছিদ্রপদ আছে, করোনারি সাইনাস যে ছিদ্রপদ আছে তার কাছেই থাকবে এভি নোড। আর এসএ নোডটা কোথায় থাকবে? এতক্ষণ যে বললাম এসএ নোড, এসএ নোড, এই নোডটা কোথায় থাকবে? না, এটা থাকবে ঊর্ধ্ব মহাশিরা এবং ডান অলিন্দের সংযোগস্থলে। তোমরা জানো যে ডান অলিন্দে সবসময় দূষিত রক্তটা এসে ঢোকে, তাহলে দূষিত রক্ত যদি এসে ঢোকে, তাহলে দূষিত রক্ত কার মধ্য দিয়ে ঢুকছে? এসএ নোডের মধ্য, তোমার হচ্ছে ঊর্ধ্ব মহাশিরার মধ্য দিয়ে ঢুকছে। ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা, তার মধ্যে ঊর্ধ্ব মহাশিরা তার শরীরের সমস্ত উপরের পাটের রক্তটাকে বহন করে আনছে, দূষিত রক্তটাকে। তাহলে সেই ঊর্ধ্ব মহাশিরা এবং ডান অলিন্দের সংযোগস্থলে যেটা থাকবে তাকে আমরা কি নোড বলবো? তাকে আমরা বলবো, বলো, এসএ নোড। আর ও যেটা বললো একদম ঠিক, যে ডান অলিন্দ এবং অলিন্দ যে প্রাচীর তার পিছনের দিকে থাকবে, যেখানে করোনারি সাইনাস ছিদ্রটা থাকবে, সেখানে থাকবে এভি নোড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। ঠিক আছে, তোমাদের পরীক্ষা হয়ে গেলে, এরপরে জেন পাস হয়ে গেলে, তারপর তো জিএনএম এর ক্লাস, তারপরে তোমাদের যে নিট হবে তার আগে আমি নিটের যে বায়োলজি কোশ্চেন সলভ করিয়ে দেবো। ঠিক আছে, যতগুলো পারবো, একটা সাল বা যত, একটা সাল মানে তো অনেক কোশ্চেন, তো অন্তত একটা আমি এরকম সলভ করিয়ে দেবো। হলো? বোঝা গেছে? তাহলে এইটা হলো কোন উত্তরটা হবে? এটা তো পেরিকার্ডিয়াম, তাহলে দুটো বললাম, একটা এসএ নোড, একটা এভি নোড। তাহলে এসএ নোডে যদি উত্তেজনা সৃষ্টি হয় তাকে বলে সাইনাস রিদম, এভি নোডে যদি হয়, কারণ এসএ নোডের পরেই কোথায় যাবে? এভি নোড। আর কি আছে বলতো? আর কি কি আছে যেখানে উত্তেজনা হয়, বলো? পারকিনজি তন্তু পড়েছো না তোমরা? পারকিনজি তন্তু, হিজের বান্ডেল, পারকিনজি তন্তু। যদি পারকিনজি তন্তুতে উত্তেজনা সৃষ্টি হয় তাকে বলে ইডিও ভেন্ট্রিকুলার রিদম। তাকে কি বলবো? তাকে বলবো ইডিও ভেন্ট্রিকুলার রিদম। ইডিও ভেন্ট্রিকুলার রিদম। হলো? আচ্ছা, এইখান থেকে দুটো জিনিস দিতে পারে, খুব ইম্পর্টেন্ট। একটা দিতে পারে তোমাকে ব্রাডিকার্ডিয়া, একটা দিতে পারে ট্র্যাকিকার্ডিয়া। ট্র্যাকিকার্ডিয়া কাকে বলবো? বলে ফেলো, কালকে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট খুব। ট্র্যাকিকার্ডিয়া কি? নিতেও আসতে পারে, যে কোনো পরীক্ষায় যেখানে বায়োলজি থাকবে, এমনকি কম্পিটিটিভেও আসে। কম্পিটিটিভ যদি তোমরা একটু ডব্লিউবিসিএস লেভেলে পরীক্ষা দাও,
অফিসারে তাহলে একটু কোশ্চেন এরকম টাফ করে। বলো ট্র্যাকিকার্ডিয়া কাকে বলবো? বলো অঙ্কিতা বলো। যা কিছু মুখ খোলে না। ট্র্যাকিকার্ডিয়া হচ্ছে প্রতি মিনিটে, লিখে রাখবে, প্রতি মিনিটে, আমি কোশ্চেনে লিখে দিচ্ছি, প্রতি মিনিটে, এই তোমরা শুনতে পাচ্ছ তো? অডিও ভিডিও ক্লিয়ার আছে তো? বলো। প্রতি মিনিটে যদি 100-র বেশি হয় হৃদস্পন্দন, তাকে আমরা বলবো ট্র্যাকিকার্ডিয়া। আর ব্র্যাডিকার্ডিয়া মানে কি হবে? ব্র্যাডিকার্ডিয়াটা কি হবে? যদি হৃদস্পন্দন প্রতি মিনিটে কত হয়? 60-এর নিচে। হৃদস্পন্দন ষাটের নিচে, ঠিক আছে? তাহলে এই দুটো ভালো করে মনে রাখবে, একটা ট্র্যাকিকার্ডিয়া আর এটা হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া। ব্র্যাডিকার্ডিয়া হৃদস্পন্দন 60-এর নিচে, আর ট্র্যাকিকার্ডিয়া প্রতি মিনিটে যদি 100-র বেশি হয়। হয়ে গেছে? ক্লিয়ার? নেক্সট এবারে বলো, গোল্ডেন রাইস ডেভেলপড বাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইজ এবল টু প্রডিউস এক্সেস অ্যামাউন্ট অফ, কি থাকবে গোল্ডেন রাইসে? তাড়াতাড়ি সবাইকে আনসার করতে হবে। কি হবে? অপশন বি। অপশন বি, অর্থাৎ বিটা ক্যারোটিন ও ফেরিটিন। এখানে অপশন দেখে বুঝতে পেরে যাবে, বিটা ক্যারোটিন আর ফেরিটিন। ঠিক আছে? ভিটামিন সি তো থাকবে না, বায়োটিনও থাকবে না, ভিটামিন B7ও থাকছে না, ভিটামিন ডিও থাকবে না, বিটা ক্যারোটিন। আচ্ছা বিটা ক্যারোটিন কিসের জন্য কাজে লাগে বলো তো? এবারে বলো বিটা ক্যারোটিন আমাদের কিসের কাজে লাগে? বলো বলো বিটা ক্যারোটিন কি? বিটা ক্যারোটিন হচ্ছে একটা স্যার প্রোভিটামিন। প্রোভিটামিন, কার প্রোভিটামিন? প্রো মানে যেখান থেকে ভিটামিন তৈরি হতে পারে। কার প্রোভিটামিন? ভিটামিন এর। ঠিক আছে? ভিটামিন এর, ভিটামিন এ এখান থেকে তৈরি হয়, বিটা ক্যারোটিন থেকে তৈরি হয় ভিটামিন এ। হলো? তাহলে এটা হচ্ছে ভিটামিন এর প্রোভিটামিন হচ্ছে বিটা ক্যারোটিন। আর ফেরিটিন, ফেরিটিন থেকে কি তৈরি হয়? ফেরিটিন কি সমৃদ্ধ? এ হচ্ছে আয়রন বা লোহা সমৃদ্ধ, আয়রন বা লোহা সমৃদ্ধ। তাহলে এটা হচ্ছে ফেরিটিন। হলো? এটা হচ্ছে ফেরিটিন, এটা হচ্ছে লোহা সমৃদ্ধ। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা তোমাদেরকে আমি বললাম বিটা ক্যারোটিন প্রোভিটামিন কার যেখান থেকে তৈরি হচ্ছে? সেটা ভিটামিন এ। তাহলে একই রকম আমাকে বলো তো ভিটামিন ডির প্রোভিটামিন কি হবে? ভিটামিন ডির প্রোভিটামিন কি হবে? 7D হাইড্রক্সি কোলেস্টেরল। হলো? আর এটা কি আছে? আর্গোস্টেরল। 7D হাইড্রক্সি কোলেস্টেরল আর আর্গোস্টেরল, এই দুটো কার প্রোভিটামিন? ভিটামিন ডি এর। ভিটামিন ডি এর, ভিটামিন ডি এর প্রোভিটামিন হচ্ছে 7D হাইড্রক্সি কোলেস্টেরল আর আর্গোস্টেরল। হয়েছে? আচ্ছা এরপরে বলো, ক্লিয়ার? 44 মনে থাকবে তো? তথ্যগুলো মনে রাখবে। পরেরটা বলো 44 বলো, নিম্নলিখিত ম্যালেরিয়ার পরজীবীগুলির মধ্যে কোনটি দীর্ঘতম ইনকিউবেশন সময় দেখা যায়? প্লাজমোডিয়ামের, প্লাজমোডিয়াম কি? প্লাজমোডিয়াম হচ্ছে এক ধরনের প্রোটোজোয়া, তাই তো? তোমরা জানো প্রোটোজোয়া। তাহলে প্রোটোজোয়া ঘটিত রোগের মধ্যে পড়ে ম্যালেরিয়া। তাহলে সেখানের মধ্যে এরকমও দিতে পারে কোশ্চেন, কোনটা প্রোটোজোয়া ঘটিত, কোনটা ভাইরাস ঘটিত, কোনটা ব্যাকটেরিয়া ঘটিত, এগুলো দিতে পারে। তাহলে বলো প্লাজমোডিয়াম ভাইভাক্স, প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম ওভেলি আর প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। অপশন বি হবে। অপশন বি, প্লাজমোডিয়াম ম্যালেরি। হলো? আচ্ছা আমাকে বাকিগুলো একটু বলো তো, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম কি করে? ওটা জানি না, বাট ওটা তো 12 দিন। হুম। ওটা তো 12 দিন। হুম
না, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম কি রোগ সৃষ্টি করে? বলো, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম ভয়ঙ্কর কোন রোগ সৃষ্টি করে গো? বারবার বলেছি, ম্যালিগনেন্ট ম্যালেরিয়া। কি রোগ? ভয়ঙ্কর, যেটা থেকে প্রায় মানুষকে বাঁচানো যায় না, ম্যালিগনেন্ট ম্যালেরিয়া। হয়েছে? আচ্ছা, প্লাজমোডিয়াম ওভেলি কি রোগ করে? প্লাজমোডিয়াম ওভেলি কি রোগ করে? টার্সিয়ান ম্যালেরিয়া। কি রোগ সৃষ্টি করে? টার্সিয়ান ম্যালেরিয়া। এটা অনেকটাই হচ্ছে লেস সিভিয়ার। ঠিক আছে, অনেকটাই লেস সিভিয়ার, মানে অতটা ক্ষতি করে না। হয়েছে? আচ্ছা, প্লাজমোডিয়াম ভাইভাক্স আর প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম তো তোমরা জানো। প্লাজমোডিয়াম ভাইভাক্স বা প্লাজমোডিয়াম ম্যালেরি, এই দুটোই হচ্ছে আমাদের নরমাল। বলো। বলছি প্লাজমোডিয়াম ওভেল ওটা কি বললেন, রোগটা বললেন আরেকবার? প্লাজমোডিয়াম ওভেলি হচ্ছে টার্সিয়ান, TERTIAN, টার্সিয়ান ম্যালেরিয়া। এটা অনেকটা কম ক্ষতিকারক। হয়েছে? আর এই প্লাজমোডিয়াম যে ভাইভাক্স, এটা মেনলি হয় এশিয়া এবং আমেরিকার কান্ট্রিগুলোতে। হলো? আচ্ছা, বলো তারপরেরটা, বলো 45 বলো। কোন এরা সরীসৃপদের আধিপত্য ছিল, বা রেপটাইল এরা আমরা কোন এরাকে বলবো? দেখো, এটা কার কোশ্চেন? অভিব্যক্তির কোশ্চেন। বলো, কোন এরায় সরীসৃপ প্রাণীদের আধিপত্য ছিল? বলো। আরে বলো, কি হবে? বিভিন্ন এরাগুলো থেকে এখানে কোশ্চেন দিয়েছে। বলো। মেসোজোইক স্যার। একদম ঠিক, মেসোজোইক এরা। আচ্ছা, মেসোজোইক এরাতে হচ্ছে সরীসৃপদের যুগ আমরা তাকে বলে থাকি। আচ্ছা, আর বাকি এরাগুলো সম্বন্ধে একটু বলো, কোন এরায় কি ছিল? অর্থাৎ তোমাকে যদি আমি কোশ্চেন করি, ওই যে প্যালিওজোইক, সিনোজোইক, এগুলো একটু বলো, তাহলে বাকি কোশ্চেন গুলো আমাদের জানা হয়ে যাবে। বলো, প্যালিওজোইক, সিনোজোইক, এই সমস্ত গুলোতে কি ছিল? স্যার এটা আমরা কিসের ক্ষেত্রে পড়েছিলাম বলতো? এরাগুলো কিসে ছিল? আচ্ছা, আমাকে বলো তো, একটা মিসিং লিংকের নাম বলো তো, একটা মিসিং লিংকের নাম বলো তো। কিন্তু বলো মিসিং। আর্কিওপটেরিক্স হবে। হ্যাঁ, মিসিং লিংক হবে একটা আর্কিওপটেরিক্স। আর জীবন্ত জীবাশ্ম কি হবে? প্লাটিপাস হবে। এটা হবে। লিমুলাস হবে। ব্যক্তবীজী উদ্ভিদের মধ্যে পড়বে গিঙ্কো বাইলোবাস, সেটা হবে গিঙ্কো বাইলোবা, ভালো করে মনে রাখবে। স্ফেনোডন হবে। ঠিক আছে? অর্থাৎ জীবন্ত জীবাশ্ম কাকে বলবো? কাকে বলি আমরা জীবন্ত জীবাশ্ম? বলো। অর্থাৎ সুদূর অতীতে তৈরি হয়েছিল, কিন্তু বর্তমান দিনেও প্রায় অবিকৃত অবস্থায় বেঁচে আছে, অর্থাৎ তার কোনো চেঞ্জ হয়নি, তাকে আমরা বলবো জীবন্ত জীবাশ্ম। হয়েছে? আর মিসিং লিঙ্ক কাকে বলবো? মিসিং লিঙ্ক কাকে বলবো বলো? অর্থাৎ দুটো প্রজাতি, যে আর্কিওপটেরিক্স, আর্কিওপটেরিক্স এখন দেখা যায়? দেখা যায় না। আর্কিওপটেরিক্স হচ্ছে দুটো জীবের মধ্যে যারা যোগাযোগ রক্ষা করবে, তাকে আমরা বলবো মিসিং লিঙ্ক। হয়েছে? বোঝা গেছে? তাহলে আর্কিওপটেরিক্স হবে একটা মিসিং লিঙ্কের উদাহরণ। আচ্ছা, প্যালিওজোইক এরাতে কি দেখা যায় বলো?
প্যালিওজয়িক এরাটা কিসের জন্য বলো? না, প্যালিওজয়িক হচ্ছে বহু আগের, যেখানে মেনলি তৈরি হয়েছিল কি না, যেখানে প্রাণ যে জিনিসটা বা প্রাণের যে অস্তিত্ব সেইটা এসেছিল, সেটা হচ্ছে প্যালিওজয়িক এরাতে। প্রায় 500-550 মিলিয়ন বছর আগে, 550 থেকে 450 মিলিয়ন বছর আগে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্যালিওজয়িক এরা। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা যুগ, এখানে যেমন তোমাকে সরীসৃপের যুগ বললো, তাই তোমরা কোন উত্তরটা বললে? মেসোজয়িক। মেসোজয়িক। ঠিক আছে, তোমাকে যদি বলতো মাছের যুগ কোনটা, মাছের যুগ সেটা হচ্ছে ডেভোনিয়ান। সেটা কোন যুগ? সেটা হচ্ছে ডেভোনিয়ান যুগ হলো। এবং এই ডেভোনিয়ান পিরিয়ডেই প্রথম উভচরের উদ্ভব হয়। উভচরের উদ্ভব ডেভোনিয়ান পিরিয়ডেই প্রথম তৈরি হয় কে? উভচর হলো। আচ্ছা, এটা তো জানো যে কয়লা টয়লা যে যুগে তৈরি হয়েছিল সেটা কোন যুগে? কোনটা? কার্বনিফেরাস। ঠিক আছে, কার্বনিফেরাস 350 থেকে 280-90 মিলিয়ন বছর আগে, এই সময় সেটা ছিল কার্বনিফেরাস যুগ। আর প্রথম শক্ত খোলসযুক্ত প্রাণীদের উদ্ভব হয় সেটা হচ্ছে ক্যাম্ব্রিয়ান এরা, ক্যাম্ব্রিয়ান। ঠিক আছে। আচ্ছা, পরে কোশ্চেনটা বলো। আর যদি তোমাকে বলে স্তন্যপায়ী প্রাণীদের যুগ, তখন সেটা বলবে সিনোজয়িক এরা। যদি বলে স্তন্যপায়ী প্রাণীদের যুগ কোনটা, স্তন্যপায়ী প্রাণী, তখন বলবে সিনোজয়িক এরা। হয়েছে। আর উভচরদের বলবে সেটা হচ্ছে ডেভোনিয়ান, আর সরীসৃপ হলে সেটা হবে মেসোজয়িক। স্তন্যপায়ী মানে এই ডাইনোসরের বিলুপ্তির পর এই যুগটা এসেছিল, এটাকে বলে স্তন্যপায়ীদের এরা হলো। আচ্ছা, ব্যাস এইগুলো মোটামুটি জানলে যথেষ্ট। বলো পরেরটা বলো, 46 এর উত্তরটা বলো। মানুষের মস্তিষ্কের কোন অংশে শ্বাসতন্ত্রের কেন্দ্র অবস্থিত? বলো। শ্বাসতন্ত্রের কেন্দ্র, আমাদের যে শ্বাস যে তোমার হচ্ছে আদান প্রদান হচ্ছে বা আমরা যে গ্রহণ করছি, কোনটা? সেরিবেলাম, সেখানে আছে, না হাইপোথ্যালামাস, না সুষুম্নাকাণ্ড, না মেডালা অবল্যাঙ্গাটা, কোনটা? অপশন সি। অপশন সি, মেডালা অবল্যাঙ্গাটা। ঠিক আছে। এটা কোথায় থাকে? আমাদের ব্রিদিং বা এই সমস্তগুলো সবকিছু থাকে মেডালা অবল্যাঙ্গাটায়। ঠিক আছে। আর হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস কি করে? আমাদের কি নিয়ন্ত্রণ করে বলো? মস্তিষ্কে বিভিন্ন পার্ট থেকে কোশ্চেন দিয়েছে, হাইপোথ্যালামাস থেকে কি, হাইপোথ্যালামাস কি নিয়ন্ত্রণ করে? বা এটাও বলো আমাদেরকে, আমাদের থ্যালামাস কি নিয়ন্ত্রণ করে? থ্যালামাস, হাইপোথ্যালামাস এগুলো কি নিয়ন্ত্রণ করে বলো? কালকে পরীক্ষা যে। হাইপোথ্যালামাসের মেন স্যার বলবো, থ্যালামাস গরম ঠান্ডা বেদনা এইসব নিয়ন্ত্রণ করে। থ্যালামাস হচ্ছে বিভিন্ন, যাকে বলে রিলে সেন্টার, রিলে স্টেশন রূপে কাজ করবে, সেটা হচ্ছে থ্যালামাস। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, থ্যালামাস হচ্ছে রিলে সেন্টার বা রিলে স্টেশন, অর্থাৎ রিলে করা, প্রেরণ করা এবং রিলে কেন্দ্র হিসেবে কাজ করে হলো। আচ্ছা, এবং যদি পরীক্ষায় কোশ্চেন দেয় যে তোমাকে বলল গুরু মস্তিষ্কের প্রবেশদ্বার কাকে বলে, কি বলবে? গুরু মস্তিষ্কের প্রবেশদ্বার কাকে বলে, কি বলবে? কাকে বলবো? এই থ্যালামাসের মধ্য দিয়ে যায় বলে এটাকে আমরা বলি গুরু মস্তিষ্কের প্রবেশদ্বার। থ্যালামাস গুরু মস্তিষ্কের প্রবেশদ্বার।
এটা কি হবে? এটা হবে থ্যালামাস। হলো? তাপ থেকে, চাপ থেকে, স্পর্শ বা এই যে টাচ অনুভব করছি আমরা, কম্পন, এই সমস্ত গুলোকে নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে থ্যালামাস। এবং আরেকটাও করে, বিভিন্ন প্রতিবর্ত ক্রিয়াকেও নিয়ন্ত্রণ করে। প্রতিবর্ত ক্রিয়া, প্রতিবর্ত কেন্দ্র আমরা বলবো, যেটাকে আমরা বলবো রিফ্লেক্স সেন্টার। ঠিক আছে? যেমন এই যে ক্রোধ, রেগে যাওয়া, বা হচ্ছে তোমার যন্ত্রণা, এইগুলো থ্যালামাসের মাধ্যমে আমরা বুঝতে পারি। ঠিক আছে? বিভিন্ন মানুষের সঙ্গে তুমি কিভাবে কথা বলছো, আচরণ টাচরণ, এইগুলো সমস্ত কিছু আমরা থ্যালামাসের মাধ্যমে অনুভব করি, বা থ্যালামাস এই কাজে অংশগ্রহণ করে। নেক্সট আমরা যেটা পড়বো সেটা এই যে তোমরা বলে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের মেন কাজ হচ্ছে কি? হাইপোথ্যালামাস সেটা হচ্ছে অটোনমিক যে নার্ভাস সিস্টেম তাকে কন্ট্রোল করে। ঠিক আছে? অটোনমিক নার্ভাস সিস্টেমকে কন্ট্রোল করে। সব থেকে বড় যেটা আরেকটা পয়েন্ট হচ্ছে হাইপোথ্যালামাসের হবে, যে সে হচ্ছে দেহ তাপ নিয়ন্ত্রণ করে। দেহ তাপ নিয়ন্ত্রণ অর্থাৎ তোমার বডি টেম্পারেচারকে কন্ট্রোল করে। বডি টেম্পারেচার, দেহ তাপ নিয়ন্ত্রণ করে হচ্ছে হাইপোথ্যালামাস। এছাড়াও ইমোশনাল যে বিভিন্ন অ্যাক্টিভিটি, হাসি, কান্না, ভয়, এই সমস্ত গুলো, সেগুলোকে নিয়ন্ত্রণ করবে হাইপোথ্যালামাস। সেরিব্রাম মানে গুরু মস্তিষ্ক, সেরিবেলাম মানে লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক কি কাজ করবে? লঘু মস্তিষ্কের কি কাজ সেরিবেলামের? বলো। বিভিন্ন তোমার পশ্চার নিয়ন্ত্রণ করে, অর্থাৎ দেহ ভঙ্গি, তুমি সোজা হয়ে দাঁড়িয়ে থাকছো, বা তোমার হচ্ছে, এবং এই জন্য যদি এই বলে লঘু মস্তিষ্কে যদি তোমার প্রবলেম চলে আসে, তাহলে তুমি কি হবে? তুমি ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারবে না, তুমি সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না। তুমি কি হবে? তখন দাঁড়িয়ে থাকা তোমার কাছে অসম্ভব হবে। তোমার দেহের যে ভারসাম্য, হাঁটা চলা, এগুলো তখন নিয়ন্ত্রণ ঠিকঠাক হবে না। তার মানে কেউ যদি হাঁটতে না পারে, হতে পারে তার একটা কারণ, তার লঘু মস্তিষ্ক বা সেরিবেলামটা কি হয়েছে? আক্রান্ত হয়েছে। হলো? ঐচ্ছিক যে পেশি টেশিগুলো থাকে, সেগুলোকে সঞ্চালন ও নিয়ন্ত্রণ করে আমাদের লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম, যেটাকে আমরা বলি, যেটা অপশন এ তে আছে। আর সুষুম্না শীর্ষক বা যেটা তোমরা পড়লে মিডল অবল্যাঙ্গাটা, এ কি করে না, এটা হচ্ছে এই যে যেটা দেখলে, মেনলি শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে, শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? এবং যোগাযোগ তো রক্ষা করে অবশ্যই, এর মাধ্যমে সুষুম্না কাণ্ডের সঙ্গে যোগাযোগ রক্ষা হয় বিভিন্ন, এবং শুধু শ্বাসক্রিয়া নয়, হৃদ সঞ্চালনকে নিয়ন্ত্রণ করতে পারে। ঠিক আছে? আরো লিখে রাখছি, হৃদ সঞ্চালন হয়েছে। আর কি নিয়ন্ত্রণ করতে পারে? ঘাম নিঃসরণ, খাদ্য গ্রহণ। ঠিক আছে? খাদ্য গ্রহণ, ঘাম নিঃসরণ, হৃদ সঞ্চালন সবকিছুকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, নিম্নলিখিত কোনটি বোঝানোর ক্ষেত্রে ওকাজাকির অবদান আছে? ওকাজাকি খণ্ড, দারুণ কোশ্চেন। বলো। ওকাজাকি খণ্ড কিসে হয় গো? স্যার অপশন সি হবে। অপশন সি। বাকিরা কি বলছো? ও বলছে অপশন সি, বাকিরা বলো। ওকাজাকি খণ্ড কার সঙ্গে জড়িত? একদম ঠিক বলেছে, ডিএনএ রেপ্লিকেশন। অপশন সি, ডিএনএ রেপ্লিকেশন। ঠিক আছে? ডিএনএ রেপ্লিকেশনের সঙ্গে জড়িত ওকাজাকি ফ্র্যাগমেন্ট। ওকাজাকি ফ্র্যাগমেন্ট জিনিসটা কি না, মনে রাখবে, ডিএনএ সিনথেসিস সবসময় হয় কোন প্রাইম টু কোন প্রাইম? 5 প্রাইম টু 3 প্রাইম। কোন প্রাইম টু কোন প্রাইম হয়? 5 প্রাইম টু 3 প্রাইম। এই জন্য 5 প্রাইম টু 3 প্রাইম যেটা হয়, তাকে আমরা বলি লিডিং তন্তু। তাকে আমরা কি বলি? লিডিং স্ট্র্যান্ড। লিডিং স্ট্র্যান্ড হলো। আর 3 প্রাইম টু, তার মানে ভাবো কিরকম ব্যাপারটা হচ্ছে, তোমাদের আবার বলে দিই, ভালো করে মনে রাখবে, যে এরকম তো থাকে ডিএনএ, প্রথমে একটা মেন তন্তু থাকবে, সেটা খুলছে এরকম। ধরো এই তন্তুটার স্ট্র্যান্ডটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম হলো। তাহলে এর উল্টো দিকে যেটা থাকবে সেটা কোন দিকে হবে? সেটা এই দিকে হবে। সেটা হবে
3 প্রাইমের উল্টে কি হবে 5 প্রাইম, এটা কি হবে 3 প্রাইম হলো। একই রকম এটা 3 প্রাইম, এটা 5 প্রাইম, তাহলে উল্টো দিকে কি হবে, এখানটায় 3 প্রাইম আর এটা হচ্ছে 5 প্রাইম হবে উপরে। কিন্তু আমরা কি জানি সবসময় কোন প্রাইম টু কোন প্রাইম হয় বলো, 5 প্রাইম টু 3 প্রাইম হয়। তাহলে 3 প্রাইম টু 5 প্রাইম কি হবে, হবে না, হবে সবসময় 5 প্রাইম টু 3 প্রাইম। তাহলে এই যে স্ট্র্যান্ডটায় কি হবে না, এই স্ট্র্যান্ডটায় এই দিকে থেকে হবে, অর্থাৎ 5 প্রাইম টু 3 প্রাইম, কারণ এই দিকে তো 3 প্রাইম মানে এই দিকে 5 প্রাইম হবে, তাহলে 5 প্রাইম হবে সেই 5 প্রাইম টু 3 প্রাইম, কিন্তু হবে এই দিক বরাবর, হবে এই দিক বরাবর, হবে এই দিক বরাবর, হয়েছে। এই জন্যই এই যে ছোট্ট ছোট্ট এখানে খণ্ডকগুলো তৈরি হচ্ছে, এই যে ছোট্ট ছোট্ট খণ্ডকগুলি তৈরি হচ্ছে, একেই আমরা বলি কি ওকাজাকি খণ্ডক, একেই আমরা বলি ওকাজাকি খণ্ডক। কারণ রেজি ওকাজাকি বলে একজন বিজ্ঞানী এবং আরেকজন মিলে এটা তৈরি করেছিলেন, ঠিক আছে। এবং এই ওকাজাকি খণ্ডকের আগেও থাকবে, ওকাজাকি খণ্ডকটা শুরু করবে কে, ওকাজাকি খণ্ডকে শুরু করবে, আগে থাকবে আরএনএ প্রাইমার, আরএনএ প্রাইমার, ঠিক আছে, আরএনএ প্রাইমার হলো। এবং আমাকে বলতে পারবে যে ওকাজাকি খণ্ডকগুলো তো ছোট্ট ছোট্ট পার্ট হলো, ওকাজাকি খণ্ডকগুলোকে জুড়ে একটা লম্বা ডিএনএর পার্ট কে করবে, একটা লম্বা ডিএনএর পার্ট কে করবে, হেলিকেজ হবে, লাইগেজ, একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো, সেটা হচ্ছে হবে লাইগেজ, সেটা হবে কে, সেটা হবে লাইগেজ, সেটা হবে লাইগেজ, ঠিক আছে। আচ্ছা এখানে আরো তো বিভিন্ন দিতে পারে তোমাদের কোশ্চেনে, কিরকম দিতে পারে, হয়তো তোমাকে 4টে পাশে কোশ্চেন দিয়ে দিল, এই পাশে 4টে উত্তর দিয়ে দিল, তাকে ম্যাচ করতে দিতে পারে, তাকে ম্যাচ করতে দিতে পারে। তাহলে সেখানে যদি ম্যাচ করতে দেয়, আমাকে বলো তো এসএসবি প্রোটিন কি, এসএসবি প্রোটিন কি, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। হ্যাঁ, এসএসবি প্রোটিন হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, অর্থাৎ এই যে এখান থেকে ডিএনএটা এরকম করে খুলছে, তাহলে খুললে তারা তো সিঙ্গেল স্ট্র্যান্ড হচ্ছে, হলো। আচ্ছা এটা আগে আমাকে বলো, যেখানে এই ডিএনএটা খুলছে এই জায়গাটাকে আমরা কি বলি, যেখানে প্রথম শুরু হয় তাকে আমরা কি বলি, অরিসি, অরিসি বা অরিজিন অফ রেপ্লিকেশন, ORIC, অরিসি বা অরিজিন অফ রেপ্লিকেশন। এখন একটা দড়িকে তুমি খুলেছো, দড়িটাকে খোলার পরে যদি তুমি ছেড়ে দাও তাহলে দড়িটা তো আবার প্যাঁচ খেয়ে যাবে, তাই যাতে না প্যাঁচ খায় তার জন্য কি থাকে, তার জন্য থাকে, হ্যালো স্যার বলছি আপনি কি একটু পরে আসতে পারবেন, আমি আসলে বায়োলজি ক্লাসটা নিচ্ছি, মানে কোশ্চেনটা তো করবো না, আর হবে না, হ্যাঁ আপনার কখন হবে বলুন, রাতের দিকে হলে অসুবিধা নেই। আচ্ছা তাহলে 7:30 আসুন, ঠিক আছে। আচ্ছা দেখো যেটা, তাহলে এখানে এসএসবি প্রোটিন কি করে, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, তাহলে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন কি করবে, ওকে খোলা রাখার ক্ষেত্রে কাজ করবে, এসএসবি প্রোটিন হলো। আচ্ছা আর কি থাকে, এখানে আরো থাকে বিভিন্ন, যেমন হচ্ছে ডিএনএ গাইরেজ, এই ডিএনএ গাইরেজেরই আরেকটা নাম হচ্ছে, তো যেটা বলছিলাম যে যাতে না জুড়ে যায় তাই জন্য থাকে এসএসবি প্রোটিন। আচ্ছা আরেকটা হচ্ছে ডিএনএ কি, ডিএনএ গাইরেজ, ডিএনএ গাইরেজ কি কাজ করবে বলো, ডিএনএ গাইরেজ, এখানে বাকি উৎসেচকগুলো বলে দিচ্ছে একসাথে। ডিএনএ গাইরেজের আরেকটা নাম কি, ডিএনএ টোপো আইসোমারেজ, ডিএনএ গাইরেজ বা ডিএনএ টোপো আইসোমারেজ। ডিএনএ টোপো আইসোমারেজ কি করে,
এটার কাজ হচ্ছে এই যে ডিএনএটা, এই ডিএনএটা কি করে, প্রচন্ড পরিমাণে পেঁচিয়ে থাকে। তো তোমরা পড়েছো না সেই নিউক্লিওজোম মডেল, তোমরা পড়েছো না নিউক্লিওজোম মডেল? তাহলে এই যে অতিরিক্ত পেঁচিয়ে থাকে, ওই প্যাচ খোলার জন্য কাজ করবে ডিএনএ গাইরেজ বা ডিএনএ টোপো আইসোমারেজ। ঠিক আছে? আচ্ছা, ডিএনএ প্রাইমেজ, ডিএনএ প্রাইমেজ কি করবে, এই যে ছোট্ট ছোট্ট ডিএনএ বেস গুলোকে যুক্ত করবে, সেটা কি করবে, সেটা হচ্ছে ডিএনএ প্রাইমেজ বা ডিএনএ প্রাইমার। এছাড়াও ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 3 এগুলো কাজ করে। ডিএনএ পলিমারেজ 1 কি করে, এই যে ধরো আরএনএ প্রাইমারটা প্রথমে এসেছিল, আরএনএ প্রাইমারটাই তো প্রথমে লেগে আস্তে আস্তে করে স্ট্র্যান্ডটাকে বড় করছে, ওই আরএনএ প্রাইমারটাকে কাটবে, ওই আরএনএ প্রাইমারটাকে কি করবে, কাটবে, কেটে কেটে ডিএনএ দ্বারা প্রতিস্থাপন করবে, কেটে ডিএনএ দ্বারা প্রতিস্থাপন করবে, সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 1। আর ডিএনএ পলিমারেজ 3 কি করবে না, সেটা ওই 3 প্রাইম প্রান্তে ওইচ কোন দিক থেকে কোন দিকে বাড়ছে, 5 প্রাইম টু 3 প্রাইম, তাহলে এখানে ডিঅক্সিরাইবো 3 প্রাইম ওইচ প্রান্তে ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড যেগুলো থাকবে, অর্থাৎ এটিজিসি কে পরপর পরপর জুড়বে। তাহলে জোড়ার ক্ষেত্রে কাজ করছে ডিএনএ পলিমারেজ 3, ডিএনএ পলিমারেজ 1 কি করছে না, এটা হচ্ছে অপসারণের ক্ষেত্রে কাজ করছে। হয়েছে? বোঝা গেছে? তাহলে সব যতগুলো খন্ড রেপ্লিকেশনের সাথে রিলেটেড, যতগুলো এনজাইম, যে যে প্রোটিন, সেগুলো বলে দিলাম। আচ্ছা, এর পরেরটা বলো। চারগাপের সূত্র অনুসারে নিম্নলিখিত কোনটি সঠিক? কি গো? অপশন বি হবে। একদম ঠিক, অপশন বি। সবাই আনসার করবে অপশন বি। চারগাপ কি বলেছিল, যে টোটাল পিউরিন এবং টোটাল পিরিমিডিন সর্বদা সমান থাকবে। তাহলে অ্যাডেনিন এবং গুয়ানিনকে আমরা বলি পিউরিন, আর সাইটোসিন আর থাইমিনকে বলি পিরিমিডিন। এবারে তৈরি হয় কে, পিউরিনের সাথে পিরিমিডিন, তাহলে এর সঙ্গে টি আর জি এর সঙ্গে সি। এটা কে বলেছিল, এটা বলেছিল চারগাপ। হলো? আচ্ছা, কোনটি ইউক্যারিওটিকের প্রোটিন সংশ্লেষের প্রারম্ভিক উপাদান? কোনটি ইউক্যারিওটিকের প্রোটিন সংশ্লেষের প্রারম্ভিক উপাদান? প্রারম্ভিক কোডন আমরা কাকে বলবো? সবাই আনসার করো। অপশন কোনটা? অপশন সি, অপশন সি, AUG, AUG। হলো? AUG। হলো? তাহলে AUG কে আমরা বলবো প্রারম্ভিক কোডন। আচ্ছা, স্টপ কোডন কোনটাকে বলবো? তাহলে এখানে একসাথে বলে দাও তোমরা, যে স্টপ কোডন কোনটা, স্টপ কোডন কোনটা হবে? অর্থাৎ কোডন কিসের কাজ করবে না, অ্যামাইনো অ্যাসিড গুলোকে বয়ে আনবে। তাহলে স্টপ কোডন কোনটা হবে? স্টপ কোডন কোনটা হবে না, স্টপ কোডন হবে স্যার তিনটে, একটা হবে UAG, UGA। তাহলে এই তিনটেকে আমরা বলবো স্টপ কোডন, UAA, UAG আর হচ্ছে UGA। হলো? তাহলে নিম্নলিখিতের মধ্যে কোনটি প্রোটিন সংশ্লেষের জন্য প্রারম্ভিক কোডন? সেটা হবে AUG, আর স্টপ হবে UAA, UAG আর UGA। হলো? এদেরকে স্টপ কোডন বলে বা সমাপ্তি কোডন বলে বা টার্মিনেশন কোডন বলে, বা আবারও বলতে পারি আমরা এদেরকে তিনটে বলতে পারি, সেটা হচ্ছে ননসেন্স কোডন, ননসেন্স কোডন। হলো? ননসেন্স কোডন। হলো? তারপরেরটা বলো, আমের ভোজ্য অংশ কোনটি? ভালো কোশ্চেন দিয়েছে। আমের ভোজ্য অংশ কোনটি? অর্থাৎ এটা তোমাদের উদ্ভিদের প্রথম যেটা ছিল রিপ্রোডাক্টিভ পার্টটা, যেটা সেখান থেকে কোশ্চেনটা দিয়েছে। আমের ভোজ্য অংশ কোনটি? তোমরা বললে মেসোকার্প। বাকিরা কি বলছো? ঠিক বলেছে? আচ্ছা বলো তো, বীজত্বকের যে বাইরের আবরণ তাকে আমরা কি বলি? বীজত্বকের যে বাইরের আবরণ তাকে আমরা কি বলি?
কি বলিয়েছিলাম বলো, টেস্টটা বলি, টেস্টটা এটাও কিন্তু ভালো করে মনে রাখবে, পরীক্ষার পারপাসে ইম্পর্টেন্ট, যে বীজত্বকের বাইরের আবরণ। ঠিক আছে, বীজত্বকের, আমি কিছু লিখে দিচ্ছি, বাইরের আবরণ হলো, সেটা হচ্ছে টেস্টটা। হলো বীজত্বকের ভেতরের আবরণ, সেটা কি হবে, এটা হবে টেগমেন। টেগমেন, একটা হলো টেস্টা, একটা হলো টেগমেন। হলো আচ্ছা, ডিম্বাশয়ের যে প্রাচীর, সেটা হলের প্রাচীরের কি গঠন করে, কি গঠন করে, সেটা গঠন করে পেরিকার্প। কি গঠন করে, পেরিকার্প। এই টার্মগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। ডিম্বাশয়ের যে প্রাচীর থাকে, ডিম্বাশয়ের প্রাচীর, ডিম্বাশয়ের প্রাচীর ফলের পেরিকার্প ফলের গঠন করে, গঠন করে কি, পেরিকার্প। হলো, হয়েছে। ওকে, আচ্ছা এর পরেরটা বলো। তাহলে আমের ভোজ্য অংশ কোনটা বললে তোমরা উত্তর, বহিস্তক না মধ্যস্থক না অন্তঃস্থক, মধ্যস্থক। হ্যাঁ মধ্যস্থক। আচ্ছা মানে মেসোকার্প হবে, অর্থাৎ অপশন সি। আচ্ছা তারপরে বলো, ATPase enzyme needed for muscle contraction is located in, ATPase enzyme যেটা লাগে, যেটা মাসেল কন্ট্রাকশনে লাগে, সেটা কোথায় থাকে, মায়োসিন। একদম ঠিক, সেটা হবে মায়োসিন। মায়োসিন, মায়োসিনই থাকে এটিপিএস অ্যাক্টিভিটি, যেটা মাসেল কন্ট্রাকশনে লাগে, সেটা কোথায় থাকে, মায়োসিনের মায়োসিন হেড। মায়োসিন হেড যে পার্টটা থাকে, তাতে থাকে হচ্ছে এটিপিএস উৎসেচক। তাহলে এটিপিএস এই উৎসেচকটা কোথায় থাকে না, মায়োসিন হেড, মায়োসিনের যে মাথা থাকে সেইখানেই থাকে এটিপিএস এনজাইম। হয়েছে, মায়োসিনের যে মাথা থাকে সেখানে থাকে এটিপিএস এনজাইম। হলো, নিম্নলিখিত উদ্ভিদ অঙ্গের কোনটি হ্যাপ্লয়েড উৎপাদনে ব্যবহৃত হয়, পরাগধানী। পরাগধানী হবে না, সরি তোমরা কোনটা বলছো, পরাগধানী মানে অ্যান্থার বলছো তাই তো, হ্যাঁ। হুইচ অফ দ্য ফলোইং প্ল্যান্ট পার্টস ইজ ইউজড টু অবটেইন হ্যাপ্লয়েডি, অর্থাৎ হ্যাপ্লয়েড, তোমরা জানো হ্যাপ্লয়েড মানে এন, ডিপ্লয়েড মানে 2n, তাহলে কোনটা হ্যাপ্লয়েডের জন্য কাজে লাগবে, তাহলে হ্যাপ্লয়েড শুধু দরকার, তাহলে আমরা শুধু কি নিয়ে কাজ করব, পরাগধানী বা অ্যান্থার। হয়েছে। আচ্ছা, নিম্নলিখিত কোষ অঙ্গাণুগুলির মধ্যে কোনটিতে ডিএনএ থাকে না, বলো কোনটিতে ডিএনএ থাকে না, কি হবে, লাইসোজোম। লাইসোজাইম হবে, লাইসোজাইম হবে। কেন না, নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া তিনটেতেই তোমার হচ্ছে ডিএনএ থাকবে। নিউক্লিয়াসে তো থাকবেই, নিউক্লিয়াসের ভিতর আছে ক্রোমাটিন ফাইবার, নিউক্লিয়াসে ডিএনএ আছে বলি সেখানে সেল ডিভিশন হচ্ছে, নিউক্লিয়াসে ডিএনএ আছে বলি সেখানে সেল ডিভিশন হচ্ছে, অর্থাৎ প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, G1, S, G2 যা কিছু। আর ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়াকে আমরা বলি সেমি অটোনোমাস অর্গান। কি অর্গান বলি, সেমি অটোনোমাস অর্গান। ঠিক আছে, কেন না এরা যেহেতু খুব গুরুত্বপূর্ণ দুটো অর্গান, তাই এদেরকে কিছু পরিমাণে ডিএনএ রাখা আছে, তাই জন্য আমরা একে বলি সেমি অটোনোমাস অর্গান। হলো, কিন্তু লাইসোজোমে কি থাকবে, কেবলমাত্র উৎসেচক থাকবে।
মানুষের ডাউন সিনড্রোম নিম্নলিখিত ক্রোমোজোম ঘটিত ত্রুটির কারণে ঘটে। মানুষের ডাউন সিনড্রোম নিম্নলিখিত কোন ক্রোমোজোম ঘটিত ত্রুটির কারণে ঘটে? বলে ভালো। ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম ইত্যাদি থেকে কিন্তু কোশ্চেন আসার চান্স ব্যাপক। তাহলে বলে ভালো যে ডাউন সিনড্রোম এটা কি হবে? কি গো? সবাই তো বলার কথা না। 21 নম্বর ক্রোমোজোমে কি থাকে ডাউন সিনড্রোমে? 21 নম্বর ক্রোমোজোমে ট্রাইজোমি। পড়েছো না 21 নম্বর ক্রোমোজোমে ট্রাইজোমি? ঠিক আছে। আচ্ছা, এখানে কিছু কথা তোমাদেরকে বলে রাখি পরীক্ষার জন্য। ঠিক আছে, কিছু জিন ঘটিত রোগ পরীক্ষায় অবশ্যই আসবে। তোমরা বিভিন্ন জায়গা থেকে পড়েছো, হয়তো বিভিন্ন ভাবে সোর্স পেয়েছো, তো ক্লিয়ার করে আমি ছোট্টর মধ্যে একটু তোমাদেরকে বলে রাখছি। প্রথমে যেটা আছে, ক্রোমোজোম ঘটিত রোগ কি কি আছে? ক্রোমোজোম ঘটিত রোগের মধ্যে আমরা পড়ব ক্রোমোজোম ঘটিত রোগ, তাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যৌন ক্রোমোজোম, আর এটা কি ক্রোমোজোম হবে গো? একটা সেক্স ক্রোমোজোম। আর এটা কি হবে বলো? অটোজোম, দেহ ক্রোমোজোম। আরেকটা তোমার যৌন ক্রোমোজোম। আমাকে বলো যৌন ক্রোমোজোম বাহিত রোগ কি আছে? কিগুলো আছে? হিমোফিলিয়া, হিমোফিলিয়া বেসিক কনসেপ্টের উপরে কিন্তু কোশ্চেন থাকে। আরেকটা হচ্ছে বর্ণান্ধতা। হলো। অটোজোম বাহিত রোগ কি হবে? অটোজোম বাহিত রোগ কি হবে? একটা উদাহরণ বলো। বলো। থ্যালাসেমিয়া হবে। একদম ঠিক। অটোজোম বাহিত রোগ হচ্ছে থ্যালাসেমিয়া। এটাই ভুল করে, এটাই কোশ্চেন দেয়। নিচের কোনটি একটি অটোজোম ঘটিত রোগ, নিচের কোনটি একটি সব সেক্স ক্রোমোজোম, এইখানেই আগে প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। হলো। এবং এবং এই যে হিমোফিলিয়া ও বর্ণান্ধতা দুটোই কি থাকে না এক্স ক্রোমোজোমে থাকে। এক্স ক্রোমোজোমে থাকে। তাই স্ত্রীলোকদের এই রোগে আক্রান্ত হওয়ার চান্স অনেকটাই কম। স্ত্রীলোকদের এই রোগে আক্রান্ত হওয়ার চান্স অনেকটাই কম, কারণ স্ত্রীলোকদের একটা এক্স যদি খারাপও হয়, আরেকটা এক্স যদি ভালো হয়, তাহলে এটাকে আটকে দিতে পারে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে যেহেতু একটাই এক্স থাকে আরেকটা ওয়াই থাকে, তাই এক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে এই রোগে আক্রান্ত হওয়ার চান্স অনেক বেশি। হিমোফিলিয়ার কে আমরা যদি দেখি, হিমোফিলিয়ার দুটো ভাগ হয়। হিমোফিলিয়া এ, আগের দিন আমরা পড়েছিলাম সেই রক্তের ব্যাপার পড়েছিলাম আমরা, সেখানে রক্ত তঞ্চন তখন বলেছিলাম। হিমোফিলিয়া একে বলা হয় কি হিমোফিলিয়া? রয়েল হিমোফিলিয়া। রয়েল হিমোফিলিয়া হলো। রয়েল হিমোফিলিয়া হচ্ছে কেন না এখানে থাকে ফ্যাক্টর 8 এর অনুপস্থিতি। 8 এর ফ্যাক্টর 8 এর অনুপস্থিতি। ফ্যাক্টর 8 কে এই জন্য আমরা বলি অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর অর্থাৎ, এবং বেশিরভাগ ক্ষেত্রে প্রায় 80% রোগী এতে আক্রান্ত হয়। হলো। সেকেন্ড যেটা হয় সেটা হচ্ছে হিমোফিলিয়া বি, যেটাকে আমরা বলি ক্রিসমাস ফ্যাক্টর। ক্রিসমাস ফ্যাক্টর, এটাকে আমরা বলি ক্রিসমাস ফ্যাক্টর।
ক্রিসমাস ফ্যাক্টর হলো, কারণ ফ্যাক্টর কত নম্বর ফ্যাক্টর হবে হয় না, ফ্যাক্টর কত নম্বর, ফ্যাক্টর 9। ঠিক আছে, এখানেও দেহের মানে রক্তটা অনেক দেরিতে সঞ্চিত হয়, এটা প্রায় 20% লোকের দেখা যায়। হলো, এই গেল হিমোফিলিয়া, তোমাদের এখান থেকে দিতে পারে। বর্ণান্ধতার ক্ষেত্রে কি হবে, বর্ণান্ধতা কি হবে না, চোখের কেন কারণটা, বর্ণান্ধতার কারণ হচ্ছে কি আমাদের চোখে এক ধরনের প্রোটিন থাকে, সেই প্রোটিনটার নাম কি, সেই প্রোটিনটার নাম হচ্ছে অপসিন প্রোটিন। প্রোটিনের নাম কি, সেটার নাম হচ্ছে অপসিন প্রোটিন। অপসিন প্রোটিন, ঠিক আছে, অপসিন প্রোটিন, এই প্রোটিনটা থাকে। হলো, এবারে বর্ণান্ধতায় কি হতে পারে না, অপসিনের যে স্বাভাবিক জিন, ধর আমি সেটাকে আমরা ধারণত প্রকাশ করি C+ দিয়ে, সেটা যদি চেঞ্জ হয়ে যায় সিতে, মিউটেশন হয়ে গেল মিউট্যান্ট জিন সিতে। হলো, এক্ষেত্রে যদি আমরা বলি সবুজ বর্ণান্ধতা, সবুজ বর্ণান্ধতা, সেটাকে আমরা বলবো কি ডিউটেরানোপিয়া, ডিউটেরানোপিয়া। তিনটে বর্ণান্ধতা হয়, সবুজ, লাল আর নীল। লালকে কি বলবো গো, বলো, প্রোটোনোপিয়া, আর নীলকে কালকে এক্সাম যতটা তোমাদের রিভিশন দেওয়া যায়, ঠিক যে যে জায়গাগুলো পড়বে সেই জায়গাগুলো বলে দিচ্ছি, সেই জায়গাগুলো বলে দিচ্ছি ডিটেলসে, যতটা বলা যায়, একটা কোশ্চেনকে যতটা পরিমাণে কাটাছেঁড়া করা যায় ততটা কাটাছেঁড়া করে দিচ্ছি। ঠিক আছে, যাতে এই কোশ্চেন বাদেও এর সাথে রিলেটেড অন্য কোশ্চেন থাকলে বলতে পারো। হলো, আর থ্যালাসেমিয়া হচ্ছে, থ্যালাসেমিয়া যেটা আমি বলবো, থ্যালাসেমিয়া হচ্ছে কিসের কারণে, সেটা তো অটোজোম বাহিত রোগ। থ্যালাসেমিয়াতে আমাদের হিমোগ্লোবিনে তোমরা অলরেডি জানো আমাদের দুটো কি থাকে, দুটি আলফা, দুটি বিটা, দুটি আলফা আর দুটো বিটা, টোটাল 4টে পলিপেপটাইড নিয়ে গঠিত। হলো, আলফাটা থাকে 16 নম্বর অটোজোমে, আর বিটা থাকে 11 নম্বর অটোজোমে, 11 নাম্বার অটোজোমে। ঠিক আছে, এই ক্লাসটা তোমরা একটু পরে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ওখানে রেকর্ডিং পেয়ে যাবে। হলো, তাহলে দুটো আলফা দুটো বিটা, আলফাটা থাকে 16 নম্বর অটোজোমে আর বিটা থাকে 11 নম্বর। হলো, যদি যদি কি হয়, যদি যদি 16 নম্বরের আলফা যে জিনটা, তার জন্য কটা পলিপেপটাইড চেন থাকে, 4টে। এই 16 নম্বরে আলফা এর জন্য 4টি জিন থাকে। হলো, তার মধ্যে যদি দুটোর মিউটেশন হয়, এটা আরো ডিটেলসে বলে দিচ্ছি, দুটির যদি মিউটেশন হয়, যে কোনো দুটোর মিউটেশন হলে সেটা হবে কি বলো, সেটা হবে আলফা থ্যালাসেমিয়া মাইনর। হলো, আর যদি 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 4টেই হয় তখন হবে, 4টির মিউটেশন হলে হয়ে যাবে আলফা থ্যালাসেমিয়া, কি হবে গো, মেজর, আলফা থ্যালাসেমিয়া মেজর। 4টে জিনেরই মিউটেশন হচ্ছে তখন হবে মেজর, আর যদি দুটো হয় তখন তৈরি হবে আলফা থ্যালাসেমিয়া মাইনর, দুটি জিনের যদি মিউটেশন হয়। হলো, আর 11 নম্বর ক্রোমোজোমে যেটা থাকে, 11 নম্বর ক্রোমোজোমে 16 আর 11, তো
11 নম্বর ক্রোমোজোমের হলো বিটা গ্লোবিন জিনের মধ্যে, বিটা গ্লোবিন যে জিন থাকে সেখানে দুটো জিন থাকবে, তার যদি দুটির একটিতে মিউটেশন হলে কি হবে? বিটা থ্যালাসেমিয়া মাইনর। আর যদি দুটিতেই হয়ে যায়, 11 নম্বর দুটিতেই হয়, তখন হবে বিটা থ্যালাসেমিয়া কি গো? মেজর। পরীক্ষায় এটাকে আরেকটাও দিতে পারে। বিটা থ্যালাসেমিয়া মেজরের অপর নাম কি জানা আছে কারো? কমেন্টে জানাও, বিটা থ্যালাসেমিয়া মেজরের আরেকটা নাম কি? কুলিজ অ্যানিমিয়া। কুলিজ অ্যানিমিয়া, ঠিক আছে? কুলিজ, ঠিক আছে, কুলিজ অ্যানিমিয়া বলা হয়। ক্লিয়ার? যতগুলো রোগ, থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা, হিমোফিলিয়া বলে দিলাম। এছাড়াও আরেকটা কোশ্চেন যেটা তোমাদের ছিল, যেটা 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমির জন্য যেটা হলো, সেটাকে আমরা কি বলবো? কি সিনড্রোম বলবো? ডাউন সিনড্রোম। আচ্ছা, টার্নার সিনড্রোমে কি হয়? এনিবডি? টার্নার সিনড্রোমে কি হয় বলে ফেলো। টার্নার সিনড্রোমে কি হবে? ডাউন সিনড্রোমে যদি 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমি হয়, তাহলে টার্নার সিনড্রোমে কি হবে? তাহলে বাকি রোগগুলো হয়ে যাবে আমাদের একসাথে। এখান থেকে কালকে আমার যতদূর মনে হয় একটা কোশ্চেন তোমরা পাবেই, 1 থেকে 2টো কোশ্চেন থাকবেই। টার্নার সিনড্রোমে কি হয়? কি হবে? টার্নার সিনড্রোমে হবে, লিখে দিচ্ছি, টার্নারে হবে একটা কম, তাহলে হয়ে যাবে 45x বা XO তোমরা লিখতে পারো। অর্থাৎ এক্ষেত্রে মানুষের 46-এর জায়গায় 45টি থাকে, এবং তখন মেয়েদের গঠনটা আর নারী সুলভ হয় না, অনেকটা পুরুষ সুলভ হয়। আর ক্লাইনফেল্টারে কি হবে? ক্লাইনফেল্টারে হয়ে যাবে, লিখে দিচ্ছি, ক্লাইনফেল্টার লোকে কি হয়ে যাবে? 47XXY, 47XXY। টার্নারে হয়ে যাবে 45X, আর এটা হয়ে যাবে 47XXY। ঠিক আছে? ওকে, তাহলে যতগুলো যা রোগ সেগুলো বলে দিলাম। এখান থেকে একটা কোশ্চেন থাকবেই। নাও 55 পরপর বলো। তোমাদের উপর আবার কেমিস্ট্রি ক্লাস আছে, বলো। পরীক্ষার আগে ম্যারাথন ক্লাস হচ্ছে। ফিজিক্স ক্লাস অলরেডি তোমাদের কমপ্লিট হয়ে গেছে, ওরও রেকর্ডিং যদি দেখতে চাও ইউটিউবে পেয়ে যাবে। ঠিক আছে, আজকেই 3টে ভিডিও যাবে, তো সেখানে তোমরা সেই কোশ্চেনগুলোকে দেখে নিতে পারবে একবার শেষ মুহূর্তে। আমি বলবো বারবার যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বারবার দেখে যাও এখান থেকে, কারণ যে কোনো পরীক্ষায় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেই নিট থেকে আরম্ভ করে ইউপিএসসি কেন, ডব্লিউবিসিএস কেন, যে কোনো স্ট্রিমে, যে কোনো সরকারি যেগুলো, কারণ এগুলো তো সরকারি চাকরির জন্য তোমরা পড়ছো, এই পরীক্ষা যা কিছু দিচ্ছ, নিট ফিট যা জেন পাস, তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু রিপিট করে। তো আমাদের চ্যানেলে ওখানে যদি যাও সব পেয়ে যাবে কিন্তু প্রিভিয়াস ইয়ারে যত কোশ্চেন। আচ্ছা, এরপরে বলো, নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি উদ্ভিদের কর্ক কোষের প্রাচীরে যুক্ত থাকে? কোনটা? এটা হবে কর্ক কোষে থাকবে, সেটা হবে সুবেরিন। কে থাকবে? সুবেরিন। ঠিক আছে, সুবেরিন। এটা কি করে না, এই সুবেরিনটা করে কর্ক কোষকে ইমপারমিয়েবল টু ওয়াটার এন্ড গ্যাসেস। এই সুবেরিনের কাজটাও লিখে দিচ্ছে একসাথে, ডিটেলসে তারা একটু জেনে নাও। কাজটা কি স্যার? ইমপারমিয়েবল টু ওয়াটার এন্ড গ্যাসেস, ওয়াটার এন্ড গ্যাসেস, ইমপারমিয়েবল টু ওয়াটার এন্ড গ্যাসেস। ওয়াটার এবং গ্যাসের জন্য ওটা কি করে রাখে? ইমপারমিয়েবল করে দেয়। ওয়াটার এবং গ্যাসের জন্য ইমপারমিয়েবল করে দেয়, ইমপারমিয়েবল টু ওয়াটার এন্ড গ্যাসেস। ওকে, পরেরটা বলো।
নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অভ্যন্তরীণ জরায়ু ডিভাইসের উপাদান? বি আর সি। বি আর সি। অভ্যন্তরীণ জরায়ু, ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, অর্থাৎ তোমাদের যে জননগত স্বাস্থ্য চ্যাপ্টারটা আছে ওইখান থেকে করেছে। ইন্ট্রা ইউটেরাইন, ইউটেরাসের মধ্যে আমি ঢোকাবো। ঠিক আছে, একদম ঠিক বলেছে। লাইপেজ লুপ, এটা তো হবেই অবশ্যই, বা লিপেজ লুপ, আর মাল্টিরোড 375, এগুলো একাধিক উত্তরধর্মী কোশ্চেন। ঠিক আছে, এগুলো হচ্ছে একাধিক উত্তরধর্মী কোশ্চেন। তাহলে এটা আমাদের হচ্ছে একটা ইন্ট্রা ইউটেরাইন ডিভাইসের মধ্যে পড়বে। আর কি হতে পারে? আর আমরা কি ব্যবহার করতে পারি? কপার টি। কি ব্যবহার করি? কপার টি। ঠিক আছে, আচ্ছা এরপরে বলো নেক্সট, বংশগত রোগটিকে বা গুলিকে শনাক্ত করো। এক্ষুনি যেটা দিলাম, A আর C। এ আর সি। অবশ্যই হিমোফিলিয়া হবে, গনেরিয়া বা কুষ্ঠতা হবে না। ফিনাইল কিটোনিউরিয়া বংশগত রোগ? কি মনে হয় বাকিদের? অটোজোমাল প্রচ্ছন্ন। অটোজোম প্রচ্ছন্ন। আচ্ছা, ফিনাইল কিটোনিউরিয়া কিসের জন্য হয়? বলো, ফিনাইল অ্যালানিন থেকে কি হয়? বলো, ফিনাইল তোমার হচ্ছে ফিনাইল কিটোনিউরিয়া তোমরা কোন চ্যাপ্টারে পড়েছো? তোমরা পড়েছো অভিব্যক্তি চ্যাপ্টারে, মিউটেশন চ্যাপ্টার, মনে আছে? মিউটেশন চ্যাপ্টারে পড়েছিলে তোমরা ফিনাইল কিটোনিউরিয়া, জিন মিউটেশনে পড়েছিলে। এবারে বলো কেন ফিনাইল কিটোনিউরিয়া হয়? ফিনাইল অ্যালানিন থেকে কি তৈরি হওয়ার কথা ছিল? তৈরি হতে পারে না। অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন। অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন। ঠিক আছে, টাইরোসিন ওটা তৈরি হয়, কিন্তু টাইরোসিন যদি কোনো কারণে না হতে পারে তখন মস্তিষ্কে ফিনাইল অ্যালানিনের পরিমাণ বেড়ে যায় এবং তার ফলে যে রোগ হয় সেটাকে আমরা বলবো ফিনাইল কিটোনিউরিয়া। ঠিক আছে, সেটাকে আমরা বলবো ফিনাইল কিটোনিউরিয়া। হলো? আচ্ছা, এই প্রসঙ্গে তাহলে বলে রাখি, সিকেল সেল অ্যানিমিয়া কি কারণে হয়? দিতে পারে কোশ্চেন। সিকেল সেল অ্যানিমিয়া কি কারণে হয়, বা কি মিউটেশন হয়? সিকেল সেল অ্যানিমিয়া কি মিউটেশনের ফলে হয়? পয়েন্ট মিউটেশনের জন্য সেই জিএজি জায়গায় জিইউজি হয়ে যায়। হ্যাঁ, সিকেল সেল অ্যানিমিয়া ইজ অ্যান এক্সাম্পল অফ সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সিকেল সেল অ্যানিমিয়া কি হবে? একটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন। অর্থাৎ এটাকে আমরা বলবো প্রতিস্থাপন বিক্রিয়া। কি হয় না, এটা একটা অটোজোম প্রচ্ছন্ন রোগ, প্রচ্ছন্ন জিন, অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন, সিকেল সেল অ্যানিমিয়া। অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন হয়েছে। কি হয় না, আমাদের যে লোহিত রক্তকণিকা আছে তার যে বিটা, বললাম না আলফা চেন আর বিটা চেন, তো বিটা যে চেন আছে তার 6th পজিশনে থাকে অ্যামাইনো অ্যাসিড। কি অ্যামাইনো অ্যাসিড কোনটা? তার 6th পজিশনে থাকে গ্লুটামিক অ্যাসিড। গ্লুটামিক অ্যাসিড। গ্লুটামিক অ্যাসিড হলো, এই গ্লুটামিক অ্যাসিডের জন্য যে জেনেটিক কোড সেটা লাগে GAG,
যেটা কোথায় থাকে, যেটা থাকে হচ্ছে mRNA তে থাকে, mRNA তে থাকে। হলো, যদি কোনো কারণে এই জিএজিটা চেঞ্জ হয়ে যায় জিইউজি তে, মানে এটা যদি ইউ দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন এই গ্লুটামিক অ্যাসিডের পরিবর্তে কোন অ্যাসিড তৈরি হবে? গ্লুটামিক অ্যাসিডের পরিবর্তে কোন অ্যাসিড তৈরি হবে? বলো। গ্লুটামিক অ্যাসিডের পরিবর্তে তৈরি হবে ভ্যালিন। কি তৈরি হয়ে যাবে? ভ্যালিন। হলো, ভ্যালিন। ফলে হিমোগ্লোবিন গোল না হয়ে, হিমোগ্লোবিন গোল না হয়ে কি আকৃতি ধারণ করবে? হিমোগ্লোবিন গোল না হয়ে আকৃতি ধারণ করবে কাস্তে আকৃতি। গ্লুটামিক অ্যাসিডের পরিবর্তে ভ্যালিন হয়ে যাওয়ার জন্যই, জিএজির পরিবর্তে জিইউজি হয়ে যাওয়ার জন্য তোমার কি হবে না, গ্লুটামিক অ্যাসিডের পরিবর্তে ভ্যালিন, যার ফলে হিমোগ্লোবিনটা গোলাকার না হয়ে কাস্তে আকৃতির হয়ে যায়। এটা তাহলে কার জন্য হলো? এটা বললাম যেটা, সেটা হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া। ঠিক আছে, সিকল সেল অ্যানিমিয়া। হয়েছে? আচ্ছা, আরেকটা হচ্ছে ফিনাইল কিটোনিউরিয়া। ফিনাইল কিটোনিউরিয়া হচ্ছে 12 নম্বর ক্রোমোজোমে একটা জিন থাকে, PAH জিন থাকে। তার যদি মিউটেশন হয়, তার একটা প্রথম জিন বা দ্বিতীয় জিন দুটোরই যদি মিউটেশন হয়ে যায়, তখন তাকে আমরা বলবো ফিনাইল কিটোনিউরিয়া। ঠিক আছে, ফিনাইল কিটোনিউরিয়া। এবং এর ফলে কি হবে না, একটা উৎসেচক তৈরি হয়, যেটা হচ্ছে ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ। কি তৈরি হবে? ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ। যে উৎসেচকটা আর তৈরি হতে পারবে না, যেটাই কি করে, ফিনাইল অ্যালানিন থেকে কিসে চেঞ্জ করে? টাইরোসিনে পরিবর্তন করে। ফলে টাইরোসিন না তৈরি হতে পারে, মানে এনজাইমটা যদি না তৈরি হতে পারে, তার ফলে ওই ফিনাইল অ্যালানিন যে অ্যামাইনো অ্যাসিড, তাকে ভাঙতে পারবে না। ফলে আমাদের ব্রেনে ওই ফিনাইল অ্যালানিনটা জমে গিয়ে কি তৈরি করবে? মস্তিষ্কে নানা রকম সমস্যা দেখা দেবে, জটিল। এটা কি বলা হয়? ফিনাইল কিটোনিউরিয়া। বোঝা গেছে এতটা অব্দি? তার মানে উত্তর হবে অপশন এ এবং অপশন সি। ঠিক আছে, দেখো এইসব কোশ্চেনে যদি না জেনে থাকো তোমরা, তাহলে হয়তো হিমোফিলিয়া যদি করে আসো, তাহলে নাম্বার পাবে। এটা 2 নম্বরের কোশ্চেন, ফলে 1 নাম্বার তোমরা পাবে। কিন্তু যদি বাই চান্স গনেরিয়া বা কুষ্ঠ করে দিয়ে আসো, তাহলে কিন্তু 0 পেয়ে যাবে। তাই জন্য যেটা জানবে সেটাই করবে, সব মেরে আসবে না। তারপরটা বলো, নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনগুলি উদ্ভিদের বৃদ্ধিতে মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে কাজ করে? ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট, বলো। কোনগুলো? ম্যাক্রো মানে উদ্ভিদের বৃদ্ধিতে যেটা প্রচুর পরিমাণে লাগে, আর মাইক্রোনিউট্রিয়েন্ট মানে কোনগুলো? যেগুলো কম লাগে। তাহলে এগুলো কোনগুলো? বি, ডি। মাইক্রোনিউট্রিয়েন্টস এর তাহলে স্যার নামগুলো একটু বলে দিন, যদি অন্য কিছু থাকে পরীক্ষায়, তাহলে সেই হিসেবে আমরা জানি জিঙ্ক মাইক্রোনিউট্রিয়েন্টস এর মধ্যে পড়বে। আর কি মাইক্রোনিউট্রিয়েন্টস এর মধ্যে পড়বে? নিকেল হলো, মলিবডেনাম অবশ্যই পড়বে, ম্যাঙ্গানিজ, আয়রন। মনে রাখবে এখানে পরীক্ষা যে অন্য অপশন দিয়ে দেয়, কপার, ক্লোরিন, বোরন, এগুলো সবই হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। তাহলে কোনগুলি মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে কাজ করবে? এর মধ্যে কোনগুলো আছে? ম্যাঙ্গানিজ আছে, মলিবডেনাম আছে, আর কি আছে? আর আছে কোবাল্ট। কোবাল্ট এখানে নেই, তাহলে ম্যাঙ্গানিজ আর একটা মলিবডেনাম। হয়েছে? আচ্ছা, এটা হলো 58। আর দুটো কোশ্চেন আছে 59, 60।
বলো কোষীয় সাইটোস্কেলিটনের উপাদানগুলি হলো, কোষীয় সাইটোস্কেলিটনের উপাদানগুলি হলো, বলো বলো গো। অপশন ডি, অ্যাক্টিন, মাইক্রোটিবিউল, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। অ্যাক্টিন, মাইক্রোটিবিউল, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট হয়েছে। আচ্ছা, নিম্নলিখিত কোনগুলি আফিম জাতীয় মাদক দ্রব্য? বলো বারবিচুরেট। বারবিচুরেট হবে? স্যার মরফিন হবে। মরফিন তো হবেই, আর কিছু হবে? বলো ওপিয়েট নার্কোটিক্স এর মধ্যে কার কে কে পড়ে? দেখো লিখে দিচ্ছি, ওপিয়েটস এর মধ্যে পড়ে মরফিন, কোডেইন আর হেরোইন। হলো তাহলে মরফিন আর হেরোইন, ঠিক আছে, মরফিন আর একটা হবে হেরোইন। বলো এই কোশ্চেন আনসারটা পারে বলো। পিসিআর এ ব্যবহৃত ট্যাগ পলিমারেজ উৎসেচকের আমরা একটা সাল শেষ করে দিলাম, আর একটা সাল আমরা কিছু করব কারণ এরপর তোমাদের বায়োলজি আছে। বলো পিসিআর এ ব্যবহৃত ট্যাগ পলিমারেজের উৎস কি? কি গো বলো। বহুবার এটা পড়েছো, থার্মাস অ্যাকোয়াটিকাস। পিসিআর এ ব্যবহৃত ট্যাগ পলিমারেজ উৎসেচকের উৎস কি? থার্মাস অ্যাকোয়াটিকাস। যেটা একটা থার্মোফিলিক ব্যাকটেরিয়া। থার্মোফিলিক ব্যাকটেরিয়া যার অতিরিক্ত ঘনত্বে জলাশয়ের ইউট্রোফিকেশন ঘটে। কার ঘনত্বে? কোনটা হবে? অপশন সি, ইউট্রোফিকেশন। ইউট্রোফিকেশন কিসের জন্য পড়েছো? বিভিন্ন রকমের এই কাপড় কাচা বা এর ফলে জলাশয় যদি অত্যধিক পরিমাণে ফসফেট আয়ন বেড়ে যায়, তাহলে কার্বন, নাইট্রোজেন, ফসফরাস। কোন উৎসেচকটি ইউক্যারিওটিক কোষে ওকাজাকি খণ্ডক সংশ্লেষ করে? কোন উৎসেচক? খুব ভালো কোশ্চেন। কোন উৎসেচক গো? আরে বাকি ঘুমিয়ে গেলে নাকি গো? হিমালয়, ঐশী, রূপক, সোনালী, সুপ্রীতি, না গল্প শুনছ? না স্যার। বলো। আচ্ছা ভাই, এখান থেকে কিভাবে করবে অপশন দেখো। অপশন দেখে সবসময় সব উত্তর জানা থাকে না, বাকিগুলো দেখো। ডিএনএ প্রাইমেজ, এক্ষুনি বললাম ডিএনএ প্রাইমার কি করছে না ডিএনএ যে বেস গুলোকে এনে জুড়ছে। তাহলে এটা তো স্যার হবে না। ওকাজাকি খণ্ডক তো আলাদা স্যার, ছোট ছোট খণ্ডক গুলোকে। ডিএনএ লাইগেজ, লাইগেজ আপনি স্যার কি বললেন? তোমরাই বলো লাইগেজ এক্ষুনি কি কাজ করে বললাম? ওই যে ওকাজাকি খণ্ডকগুলো তৈরি হয় তাকে জোড়ার ক্ষেত্রে কি কাজ করছে? লাইগেজ। ডিএনএ পলিমারেজ আলফা, ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2, এগুলো এক্ষুনি বললাম।
তাহলে কোনটা নেই? ডিএনএ পলিমারেজ ডেল্টা। এটা বলিনি, এই ডেল্টাটাই হচ্ছে ল্যাগিং, তোমার হচ্ছে ইলংগেশন করে কিসের? ল্যাগিং স্ট্র্যান্ডের। এবং কি প্রডিউস করে? প্রডিউস করে হচ্ছে, কারণ ওকাজাকি খণ্ডক কোন স্ট্র্যান্ডে তৈরি হয়? ওকাজাকি খণ্ডক তৈরি হয় ল্যাগিং স্ট্র্যান্ডে, ল্যাগিং স্ট্র্যান্ড। তাহলে ল্যাগিং এ হলে তাহলে কি করবে? ডিএনএ পলিমারেজ ডেল্টা করবে। ওকাজাকি খণ্ডক তার এতে তৈরি হবে না, লিডিং এ। কেন না? লিডিং এ স্যার হবে নিরবচ্ছিন্ন ভাবে তৈরি হবে, লিডিং এ নিরবচ্ছিন্ন ভাবে তৈরি হয়, তাকে বলবো লিডিং। ল্যাগিং এই ছোট ছোট করে হচ্ছে, তাকে ওকাজাকি খণ্ডক, তাহলে এটা করবে ডিএনএ পলিমারেজ ডেল্টা। কোন আন্তর্জাতিক সংস্থা বন্য উদ্ভিদ, এটা অর্থাৎ আমাদের ইকোলজির কোশ্চেন, কোন আন্তর্জাতিক সংস্থা বন্য উদ্ভিদ ও প্রাণীর বাণিজ্য নিয়ন্ত্রণ করে? বলো। বলো। উত্তরটা হবে অপশন বি, সাইটস। আচ্ছা, এটার পুরো ফুল ফর্মটাও জেনে রাখবো, দিতে পারে, খুব ইম্পর্টেন্ট, বহু পরীক্ষায় দেয়। কনভেনশন, কম্পিটিটিভ এক্সাম থেকে সব পরীক্ষায়। কনভেনশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড ইন, যে বাণিজ্য, ট্রেড ইন endangered species of endangered species of wild fauna and flora, wild fauna and flora। ঠিক আছে, এটা পরীক্ষা কিন্তু খুব দেয়। কনভেনশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিসিস অফ ওয়াইল্ড ফ্লোরা অফ ফনা, বন্য জীবজন্তু এই সমস্ত নিয়ে বাণিজ্য এগুলোকে নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে সাইটস। এটা কিন্তু হচ্ছে তোমার ভালো করে মনে রাখবে। ওকে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু ভালো করে মনে রেখো, কনভেনশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড, এই ট্রেড কথাটা মনে রাখবে। এন্ডেঞ্জার্ড স্পিসিস বিপজ্জনক, ওয়াইল্ড ফ্লোরা এবং ফনা। ফ্লোরা মানে কি? সমগ্র উদ্ভিদ জগৎ। ফনা মানে কি? প্রাণী জগৎ। নিম্নলিখিত পদ্ধতিগুলি কোনটি ট্রান্সজেনিক উদ্ভিদের উদ্ভাবনে ব্যবহৃত হয়? কোনটি ট্রান্সজেনিক এতে ব্যবহৃত হয়? বলো। ডি, ইলেকট্রোফোরেসিস? না, এটা হবে অপশন এ, ইলেকট্রোপোরেসেন। অপশন এ, ইলেকট্রোপোরেসেন। কি হবে? ইলেকট্রোপোরেসেন। কোনটি ট্রান্সজেনিক উদ্ভিদ উদ্ভাবনে ব্যবহৃত হয়? এটা হচ্ছে ইলেকট্রোপোরেসেন। কি করা হয় না, এর মাধ্যমে, পদ্ধতিটা পুরো ডিটেলসে বলে দিচ্ছে, এটা মনে থাকে, শুধু উত্তর মনে রাখবে না, তাহলে ভুলে যাবে, কারণ পড়বে। ইন্ট্রোডিউস কি করে, কি সূচনা করে? ফরেন ডিএনএ, ফরেন ডিএনএ, ফরেন ডিএনএ কে ঢোকায়। ইন্ট্রোডিউস ফরেন ডিএনএ ইনটু প্ল্যান্ট সেল। ইন্ট্রোডিউস ফরেন ডিএনএ ইনটু প্ল্যান্ট সেল কিভাবে ঢোকাবে না, ছোট ছোট টেম্পোরারি পোর তৈরি করে। টেম্পোরারি পোর, ছোট ছোট ছিদ্র তৈরি করবে। কোথায় না, সেলের যে মেমব্রেন থাকে, সেই সেলের মেমব্রেনে। এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে তোমাদের চ্যাপ্টারটা, তার ভিতর আছে। কোনটি ট্রান্সজেনিক উদ্ভিদ উদাহরণে ব্যবহৃত হয়? হচ্ছে ইলেকট্রোপোরেসেন। ইলেকট্রোপোরেসেন, নট ইলেকট্রোফোরেসিস। হয়েছে? নেক্সট এবারে বলো, মৃত্তিকার কোন স্তরে অণুজীবের সক্রিয়তা সবচেয়ে বেশি? মৃত্তিকার কোন স্তরে অণুজীবের সক্রিয়তা সবচেয়ে বেশি?
সবাই আনসার করবে, অনেকে আনসার করছো আমি শুনতে পাচ্ছি না হয়তো, কিন্তু আনসারটা করো সবাই, বা আনসার গুলো তোমরা লিখে রেখো খাতায়। বারবার বলছি এগুলো কিন্তু আসে পরীক্ষায়। হয়তো কারণ নেটের প্রবলেম হচ্ছে, ঠিক আছে ওকে, অসুবিধা নেই। এর উত্তরটা হবে ও হরাইজন। ও হরাইজন অণুজীবের সক্রিয়তা সব থেকে বেশি কোথায় থাকে, সেটা হচ্ছে ও হরাইজনে অণুজীবের সক্রিয়তা সবচেয়ে বেশি। আচ্ছা, তারপরেরটা বলো, কোনগুলি সমাপ্তিকরণ, একটু আগেই বলেছি। অপশন বি। অপশন বি, ইউএ, ইউএজি, ইউজিএ। আচ্ছা, তারপরটা বলো। আচ্ছা, এইখানে একটা জিনিস তোমাদের বলে রাখি, এই হরাইজনের ক্ষেত্রে এটাই বলার, এটা কিন্তু পরীক্ষায় দেয়, বিভিন্ন সময় সাজাতে দেয়। তো সবার উপরে থাকে ও হরাইজন, ঠিক আছে, মাটির সবার উপরে থাকবে ও হরাইজন। ও হরাইজন মানে কি, অর্গানিক থেকে নাম আসবে, এটা মনে রাখবে খুব ভালো করে, বারবার বলছি এটা মনে রেখো। ও হরাইজন। তারপরে আছে অর্গানিক পদার্থগুলো, এখানে এই জন্য কোশ্চেনটা কি দিয়েছে, অণুজীব, অণুজীব মানে সবার উপরেই থাকবে। তারপরে হচ্ছে এ হরাইজন, এটা সারফেস, এ হরাইজন এটা হচ্ছে সারফেস। বি হরাইজন হচ্ছে সাব সয়েল, ঠিক আছে। তারপরে আছে সি হরাইজন, ও এ বি সি। তারপরে আছে আর হরাইজন, যেটা হচ্ছে বেড রক, যে শিলাগুলো থাকে, ঠিক আছে, বেড রক। এটা পরপর মাটির উপর থেকে নিচের দিকে লেয়ার গুলোতে গেলে বুঝতে পারবে। ও হরাইজন তেই ওই যে বলছে অর্গানিক পদার্থ থাকে, এটাকে বলে হিউম, বলে হিউমস, ঠিক আছে, বোধ মৃত্তিকা যেটাকে বলে, চা ফা এইসব চাষের জন্য ভালো, ঠিক আছে। এ হরাইজনে মূলত মিনারেলস গুলো থাকে, ঠিক আছে, এগুলোতে মূলত মিনারেলস গুলো থাকবে, ঠিক আছে, খনিজ পদার্থ গুলো থাকবে, হলো। আচ্ছা, এই বি হরাইজনে থাকবে, সাবসয়েলের ক্ষেত্রে থাকবে, সেটা হচ্ছে বিভিন্ন রকম মেটাল সল্ট, মেটাল সল্ট থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে বি হরাইজন। সি হরাইজনে কি থাকবে, বিভিন্ন রকম ওই ওখানে চলে আসবে তোমার ছোট ছোট যে পাথরগুলো, রক, কিন্তু ওয়েদার রক। ওয়েদার রক মানে যেগুলো আবহ বিকারের ফলে বড় পাথর থেকে ছোট ছোট খণ্ডে পরিণত হয়েছে। আর নিচের আরে থাকবে সেটা হচ্ছে বেড রক, ঠিক আছে। তাহলে মাটির লেয়ার গুলো কিন্তু ভালো করে মনে রাখবে, ঠিক আছে। সাজাতেও দিয়ে দেয় পরীক্ষা, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম আমি দেখেছি কোশ্চেনটা থাকে, তারই কোশ্চেন ছিল এটা। আচ্ছা, তারপরটা বলো, কোন এরা মাছেদের যুগকে প্রতিনিধিত্ব করে, একটু আগেই হয়েছিল, একটু আগে তোমাদের আমি বলেছি, বলো। একটু আগে যুগ, আগেরটাই কোশ্চেনটা ছিল মনে হয় সরীসৃপের যুগ ছিল, তাই তো। উপরে কোশ্চেন দেখো, তাহলে পরপর দুটো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে দুটোই কিন্তু ছিল, এইখানে ছিল সরীসৃপদের যুগ, সেটা আমরা বলেছিলাম মেসোজয়িক এরা, এবারে বলে দিয়েছে মাছ, এখানে মাছ বলেই দিয়েছিলাম, এটা উভচরের যুগ, এটা স্তন্যপায়ীদের যুগ। আর মাছটা বলেছিলাম কি, মাছটা উভচর স্তন্যপায়ী, না মাছটা বলা হয়নি, ঠিক আছে। মাছের তাহলে কোশ্চেনটা এখানে পেয়ে যাবে,
উত্তরটা পেয়ে যাবে। বলো কোন এরা মাছেদের যুগকে প্রতিনিধিত্ব করে? ঠিক আছে, এটা হবে প্যালিওজোইক এরা। এটা হবে কি? প্যালিওজোইক এরা, অপশন সি। কোন যুগ করছে, কোন এরা? সেটা হচ্ছে প্যালিওজোইক এরা। যেটা কোন পিরিয়ডের মধ্যে পড়বে? সেটা হচ্ছে ডিভোনিয়ান, ডিভোনিয়ান পিরিয়ড। ডিভোনিয়ান পিরিয়ডের মধ্যে তোমার সরি প্যালিওজোইক এরার মধ্যে ডিভোনিয়ান পিরিয়ড যেটা থাকে সেখানেই আমরা এই মাছেদের যুগ বা এরা অফ ফিশ যেটাকে বলি। নিম্নলিখিত কোন কোষ থেকে অ্যান্টিবডি উৎপাদিত হয়? বলো অ্যান্টিবডি, অর্থাৎ তোমাদের স্বাস্থ্য রোগ যে চ্যাপ্টার সেখানকার কোশ্চেন। অ্যান্টিবডি উৎপন্ন হয় কোথা থেকে হবে? বলো। দুটো গুণ তোমরা পড়েছো, একটা রস ভিত্তিক, একটা হচ্ছে কোষ ভিত্তিক। তাহলে অ্যান্টিবডি কোথা থেকে তৈরি হয়? ফ্রম হুইচ সেল? এটা হবে বি লিম্ফোসাইট। ঠিক আছে, বি লিম্ফোসাইট বা বি কোষ। কেন? এটাই তৈরি হয়ে যাবে প্লাজমা সেল, প্লাজমা সেলে ডিফারেন্সিয়েট হয়ে যাবে, প্লাজমা সেলে ডিফারেন্সিয়েট হয়ে যাবে এবং সেখান থেকে তৈরি করবে অ্যান্টিবডি। প্লাজমা সেলে ডিফারেন্সিয়েট হয়ে যাবে এবং সেখান থেকেই তৈরি হবে অ্যান্টিবডি। ঠিক আছে, প্লাজমা সেল তৈরি করে। আর এটা কি সেল তৈরি করে বলো? মেমোরি সেল তৈরি করে, তাই তো? এটা প্লাজমা সেল তৈরি করে, আর এটা কি সেল তৈরি করছে? মেমোরি সেল তৈরি করছে। হয়েছে? যে ডিএনএ সিকোয়েন্স জিনোমের মধ্যে তার স্থান পরিবর্তন করে তাকে আমরা কি বলবো? কোষ ভিত্তিক যদি অনাক্রমতা বলে তাহলে আমরা বলবো টি লিম্ফোসাইট, আর রস ভিত্তিক যদি বলে মানে যেটাকে বলে হিউমোরাল, একটা সেল মিডিয়েটেড হলে হবে টি সেল, আর হিউমোরাল হলে সেটাকে আমরা বলবো বি লিম্ফোসাইট বা বি কোষ। হয়েছে? এবং এই বি কোষটাই হয়ে যাবে একটা প্লাজমা কোষ আর একটা মেমোরি কোষ। প্লাজমা সেল একটা মেমোরি সেল। মেমোরি সেলটা কি করবে না মেমোরি তৈরি করে রাখবে, পরে যদি কেউ ঢোকে তাকে মারার ক্ষেত্রে কাজ করবে, সেটা হচ্ছে বি কোষ। যে ডিএনএ সিকোয়েন্সটি জিনোমের মধ্যে তার স্থান পরিবর্তন করতে পারে তাকে বলে, তাকে কি বলবো? কি বলবো? ট্রান্সপোজন, অপশন সি। যে ডিএনএ সিকোয়েন্সটা তার জিনোমের মধ্যে স্থান পরিবর্তন করতে পারে তাকে বলা হয় ট্রান্সপোজন। হাইড্রোসিরির কোন দশায় টাইফা এবং স্যাজিটারিয়া পাওয়া যায়? কোনটা হবে? আচ্ছা, এটা হচ্ছে যে হাইড্রোসিরি, তোমাদের ছিল না শেষে বাস্তুতন্ত্রে হাইড্রোসিরি, জেরোসিরি এই সমস্ত, তার মধ্যে কোন দশায় এইটা পাওয়া যায়? এটা হবে রিড সোয়াম্প স্টেজ। ঠিক আছে, রিড সোয়াম্প স্টেজ হলো। এরা হচ্ছে এই দশার ক্যারেক্টারিস্টিক প্ল্যান্ট এবং এগুলোকে আমরা পাই রিড সোয়াম্প স্টেজে, এই দুটোকে আমরা দেখে থাকি। হয়েছে? তারপরে বলো যার উপর ভিত্তি করে ক্রোমোজোম ম্যাপিং হয়ে থাকে। ক্রোমোজোম ম্যাপিং হয় ক্রসিং ওভারের সংখ্যা এবং স্থান, নাম্বার অফ পজিশন এন্ড অফ ক্রসিং ওভার, নাম্বার অফ পজিশন অফ ক্রসিং ওভার। ক্রোমোজোম ম্যাপিং হয় যে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি এবং ক্রসিং ওভার, জিনের মধ্যে যে ক্রসিং ওভার তোমরা পড়েছো, ক্রসিং ওভারের ফলেই তৈরি হয় কি জেনেটিক রিকম্বিনেশন গুলো হচ্ছে বিভিন্ন বৈশিষ্ট্য আসছে। ঠিক আছে, তো সেই যে ক্রসিং ওভার, তাহলে ক্রসিং ওভার হয় হচ্ছে তোমার ক্রসিং ওভারের সংখ্যা এবং স্থানের উপর নির্ভর করে আমরা ক্রোমোজোম ম্যাপিং করি। সেই পড়েছো প্রোফেজ 1 উপদশায় তোমরা পড়েছো লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। ঠিক আছে, তো সেই দশাগুলোর মধ্যে যে হচ্ছে ক্রসিং ওভারের সংখ্যা এবং স্থানের উপর নির্ভর করে আমরা ক্রোমোজোম ম্যাপিং করি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, প্রায় আমরা সব কোশ্চেন গুলো করলাম 2022 এবং 23-এর। বাকি কোশ্চেন গুলো এখানে আছে, তোমরা করো, করে যদি কোথাও ডাউট হয় আমাকে জিজ্ঞেস করো। তাহলে কালকের পরীক্ষা সবাই ভালো করে দাও, ভালো করে পড়ো। পরবর্তী ক্লাস আছে তোমাদের কেমিস্ট্রি 7:30 থেকে, সেই ক্লাসে কিন্তু
জয়েন করে যাবে। আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে। তাহলে চ্যাপ্টার মানে হবে, চ্যাপ্টারগুলো তাহলে ভালো করে দেখো কোন কোন চ্যাপ্টার দেখলে কোথা থেকে কোশ্চেন আসছে। একটা আসছে আমাদের জেনেটিক্স থেকে কোশ্চেন আসছে, বিভিন্ন রকম ওই ডিএনএ আরএনএ প্রাইমার এই সমস্তগুলো থেকে। তারপরে কোশ্চেন এসছে স্বাস্থ্য রোগ থেকে, অর্থাৎ সব চ্যাপ্টার থেকে, ইকোলজি ইকোসিস্টেম থেকে এসছে। তারপরে আমাদের কোশ্চেন এসছে কোথায় থেকে, তারপর আমাদের কোশ্চেন এসছে মূলত প্ল্যান্ট যে পার্টটা সেটাকে তোমরা বাদ দিতেও পারো। হরমোন থেকে কোশ্চেন এসছে আমাদের এসছে ব্রেন থেকে এসছে, ব্রেনের বিভিন্ন পার্ট, সেখান থেকে কি কি ব্যাপারগুলো তোমার কোথায় থেকে কি ক্ষরণ হয় সেই সব থেকে কোশ্চেন এসছে। একটাই শুধু ছিল আমের মেসোকার্প, সেটা মানে আমের যে আমরা খাই যে পার্টটা সেটা কোথায় থেকে, এবং বিভিন্ন রকমের যে তোমরা পড়েছো রোগ ও স্বাস্থ্যবিধিতে বিভিন্ন ইন্ট্রাইউটেরাইন ডিভাইস ফিভাইস এই সমস্ত সেইগুলো থেকে এসছে। তাহলে এই পার্টগুলোই তোমাদের ইম্পর্টেন্ট টপিক, যেটা আজকের মধ্যে একটু দেখে নিও। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ তাহলে সবাইকে।